বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইসি। সাথে আছে সৌমিত্র শুভ্র। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 46 জন। তাদের মধ্যে 36 জন পুরুষ। নতুন করে শনাক্ত হয়েছে আরও 2265 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত কোভিড-19-এ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3907 জন। আর মোট করোনা রোগীর সংখ্যা 2,92,625 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,356টি। শনাক্তের হার 19.95%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,952 জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2.25 লাখ মানুষ। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। করোনা ভাইরাসে 8 লাখ ছাড়ালো প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছেন আরও 5,800 মানুষ। নতুন রোগী শনাক্ত 2.5 লাখ, ফলে মোট আক্রান্ত 2,31 লাখের বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ 1100-র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি 1,79,000-এর বেশি, আক্রান্ত 58 লাখ। হাজারের বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলেও। মোট প্রাণহানি 1,13,500, আক্রান্ত 35 লাখের বেশি। কয়েকদিনের ধারাবাহিকতায় রোগী শনাক্তে শীর্ষে ভারত। একদিন 69,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মোট আক্রান্ত 30 লাখ। দেশটিতে প্রাণহানি 56,000 ছুঁই। করোনা দ্রুত যাচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই। যে কোনো সময় মহামারীর দ্বিতীয় পর্যায় শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজশাহী জোনের সড়ক ও জনপদ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যে কোনো সময় করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতায় করোনা ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। এছাড়া 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। অনেক দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গেছে। যে কোনো সময় পরিস্থিতির অবনতি কিংবা দ্বিতীয় ওয়েভ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেক্ষেত্রে করোনা শীঘ্রই চলে যাবে বা চলে যাচ্ছে এমন মনে করার কোনো কারণ নেই। এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান তুহিন। জনাব মুস্তাফিজুর রহমান তুহিন, করোনা আপডেট আপনাকে স্বাগত জানাচ্ছি। গেল এক সপ্তাহে বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 20 জন এবং উপসর্গ নিয়ে 9 জন প্রাণ হারিয়েছেন। এই 7 দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন 480 জন। এই অঞ্চলে করোনার প্রকোপ হঠাৎ করে বৃদ্ধি পেল বলেই তো মনে হচ্ছে। এর পেছনে কোনো কারণ কি আপনারা ঠিক করতে পেরেছেন বা দাঁড় করাতে পেরেছেন? ধন্যবাদ। গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা হচ্ছে 20 জন। এটি সঠিক, তবে এখানে একটি ব্যাপার লক্ষণীয়, যারা মৃত্যুবরণ করেছেন শতকরা 95%-এরও বেশি ব্যক্তিদের বয়স হচ্ছে 55 থেকে 85 বছর। তো এই ক্ষেত্রের, এই বয়সের রোগীদের ক্ষেত্রে যেটি হয়, অনেক ধরনের কোমরবিডিটি, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, যক্ষ্মা, ক্যান্সার সহ নানাবিধ ক্রনিক ডিজিজ থাকে। তো এই হাইলি কোমরবিড ব্যক্তিরা যখন করোনায় আক্রান্ত হন, সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি এমনিতেই বেড়ে যায়। আর আরেকটি ব্যাপার আছে, আমাদের বগুড়া জেলায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলাসমূহ থেকে অনেক রোগী মুমূর্ষু অবস্থায় রেফার হয়ে আসে। কেননা বিশেষ করে আমাদের বগুড়া জেলার সজিমেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে। এই হাই ফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে মিনিটে 62 লিটার পর্যন্ত অক্সিজেন সাপ্লাই দেওয়া যায়। এই ফ্যাসিলিটিসগুলি আমাদের আশেপাশের অনেক জেলাগুলোতে নেই। তো স্বভাবতই মুমূর্ষু অবস্থায় এই রেফার রোগীগুলো আসার কারণে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যেতে পারে। আর আরেকটি ব্যাপার, যেহেতু এক সপ্তাহে 480 জন আক্রান্ত হয়েছে, এখানে একটি মজার ব্যাপার আছে। সেটি হচ্ছে যে 7 দিনে যদি 480 জন আক্রান্ত হয়, এভারেজে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন গড়ে 69 জন করে আক্রান্ত হচ্ছে। আমাদের কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে বেশি।
তো গড়ে আমাদের এখানে প্রতিদিন 322টি করে পরীক্ষা হচ্ছে। এখন 322 জনের মধ্যে যদি 69 জন আক্রান্ত হয়, সেক্ষেত্রে পরীক্ষা অনুপাতে আক্রান্তের হার হচ্ছে 21.4%। প্রায় এক আর আমাদের চতুর্থাংশ। জাতীয় পর্যায়ে হ্যাঁ, পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার কিন্তু 20.4%। সো এই পরিস্থিতিতে যে করোনা সংক্রমণের সংখ্যা বা হার খুব যে বেশি বেড়েছে এটি আমি বলবো না, কিন্তু কেননা সংক্রমণ আমরা সব দিক থেকে কমে আসবে এমন প্রত্যাশা নানা মহলে শোনা যাওয়ার পরেও বগুড়া যদিও এর আগে কখনোই হটস্পট ছিল না, তারপরেও এই হার তো কমও নয়। রেড জোনের ব্যাপারে আপনারা কিছু ভাবছেন কিনা? সংক্রমণ আবার বাড়ছে, সেক্ষেত্রে রেড জোন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা রয়েছে কি? আমি আগেই বলেছি যে আমাদের পরিসংখ্যান কিন্তু বলছে যে সংক্রমণের হার যে খুব বেশি বেড়েছে তা কিন্তু নয়। আমি আগেই পরিসংখ্যান দিয়ে দিচ্ছি। আর রেড জোনের যে ব্যাপারটা, আমাদের টোটাল 10টি এলাকায় আমরা রেড জোন ঘোষণা করেছিলাম এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় রেড জোনিংটা আমরা সাফল্যভাবেই কমপ্লিট করতে পেরেছি, যার ফলাফল আমাদের সংক্রমণের হার ওই এলাকাগুলিতে উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর যেহেতু আমার পরিসংখ্যানই বলছে যে উল্লেখযোগ্য হারে আমার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে না, সেই কারণে আমরা নতুন করে রেড জোনিং ঘোষণা করার কোনো পরিকল্পনা আমাদের নেই। ধন্যবাদ। যারা আক্রান্তদের মধ্য থেকে যারা সুস্থ হয়েছেন তাদের কোনো সার্টিফিকেট প্রাপ্তির নিয়ম আছে কিনা এটি একটু জানতে চাই। অনেকে অভিযোগ করেন সার্টিফিকেট নেয়ার জন্য স্বাস্থ্য বিভাগে টাকা দিতে হয়। ধন্যবাদ। যারা করোনায় আক্রান্ত হন তাদের চিকিৎসা আসলে দুইভাবে হয়। একটি হচ্ছে হাসপাতালে ভর্তি থেকে এবং আরেকটি হচ্ছে বাড়িতে থেকে তথা হোম আইসোলেশনের মাধ্যমে। তো হাসপাতালে যখন কোনো রোগী ভর্তি হন করোনা পজিটিভ নিয়ে, উনি যখন ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরে যান তখন তাকে একটি ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয় এবং ওই ডিসচার্জ সার্টিফিকেটে কিন্তু তার সমস্ত ডিটেলস দেওয়া থাকে। আর অপরদিকে যারা হোম আইসোলেশনে থাকেন তারা সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে কিন্তু হোম আইসোলেশনে থাকেন। এই উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র পাওয়া যায়। আর এক্ষেত্রে টাকা পয়সার লেনদেনের কোনো প্রশ্নই ওঠে না, কেননা আমরা স্ট্রিক্টলি আমাদের সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই জিনিসটি তত্ত্বাবধান করেন। কাজেই এখানে টাকা লেনদেনের কোনো প্রশ্নই ওঠে না। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান তুহিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। করোনা আপডেট। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 83 জন, মারা গেছেন 4 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 668টি নমুনা পরীক্ষায় 83 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বন্দরনগরীতে এ পর্যন্ত 72,481 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 16,887 জন করোনা পজিটিভ। গত 24 ঘন্টায় 4 জন সহ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 261 জনের। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন 196 জন, হোম কোয়ারেন্টাইনে 812 জন। আজ থেকে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে শর্ত সাপেক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এগুলো মনিটরিং করার জন্য প্রশাসনের উদ্যোগে মোবাইল টিম কার্যকর থাকবে। চট্টগ্রাম সেন্টার থেকে করোনা পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামে তো করোনা সংক্রমণ এখন কিছুটা বেড়েছে সবুজ, এর কারণ কি এবং এখন হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারে সেবা কেমন চলছে? সৌমিত্র, এই ধারণাটি করা হয়েছিল বেশ আগে থেকেই বলতে, কারণ
আগে থেকে বলা হচ্ছিল ঈদের পরে করোনার যে দ্বিতীয় ধাক্কা সেটি লাগতে পারে, এবং সেটি এখন পর্যন্ত গত কয়েকদিনের যে চিত্র সেটিতেই আমরা সেটি প্রতিমান হচ্ছে আমাদের কাছে। আজকের চিত্রই যদি বলি, আজকে 4 জন মারা গেছে, এবং মারা যাওয়ার এই কয়েকদিনের যে চিত্রটি সেটি একেবারেই ভয়াবহ বলা যায়। গত 7 দিনে মারা গেছে 14 জন, এবং এটি গত এই মাস থেকে, যদি আমি আগস্টের হিসাবটি বলি আপনাকে, আগস্টেই এখন পর্যন্ত মারা যাওয়ার যে সংখ্যা, আজকে 22 তারিখ পর্যন্ত মারা গিয়েছে 28 জন, এবং এটি প্রথম যেটি শুরু হয়েছে, অর্থাৎ এই মাসের প্রথম যে 7 দিন, এই প্রথম 7 দিনেই মারা গিয়েছিল মাত্র 7 জন, অর্থাৎ পরের যে 14 দিন বলা যায় সেই 14 দিনে মারা গিয়েছে আরো 14 জন। সেই হিসাবে আপনি বুঝতে পারছেন যে দ্বিতীয় যে ধাক্কাটির শঙ্কা করা হচ্ছিল সেটি ধীরে ধীরে মনে হচ্ছে যে মানে প্রতীয়মান হচ্ছে যে দ্বিতীয় ধাক্কাটি চট্টগ্রামে লেগেছে। তবে এটি কি কারণে সেটি এখন পর্যন্ত সুস্পষ্ট না হলেও যেটি ধারণা করা হচ্ছে যে মানুষজনের মধ্যে যে স্বাস্থ্যবিধি মেনে না নেওয়ার বা মেনে না চলার যে একটি প্রবণতা দেখা দিচ্ছে বেশ কিছুদিন ধরে, সেটির কারণে হয়তো এই সংক্রমণের যে হারটি সেটিও যেভাবে বাড়ছে, মৃত্যুর যে হারটি সেটিও ধীরে ধীরে বাড়ছে। এবং হাসপাতালগুলোর বর্তমান যে চিত্র আমরা দেখছি যে চট্টগ্রামে প্রায় 1,500 শয্যার কোভিড হাসপাতাল রয়েছে, বেশ কয়েকটি সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে। তবে হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা খুব একটি নেই এখন পর্যন্ত। সরকারি বেসরকারি সব মিলিয়ে যে হাসপাতালগুলো রয়েছে কোভিড হাসপাতাল, এই হাসপাতালগুলোতে 200-250 মতো রোগী চিকিৎসা নিচ্ছে, এবং যারা মূলত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, যারা সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তারাই মূলত হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং তাদের চিকিৎসাটি ঠিকমতো চলছে। কিন্তু বেশিরভাগই আক্রান্ত দেখা গেছে যাদের কম আসলে আক্রান্তের সংখ্যাটা, যারা খুব বেশি সংকটাপন্ন অবস্থা নেই, তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। সৌমিত্র। সবুজ, মানুষের মধ্যে সচেতনতা না থাকার ব্যাপারগুলো বুঝতে পারছি। জানতে চাই, শুরুর দিকে যখন চিকিৎসার একেবারে করোনা আউটব্রেকের সময়টাতে যেটা হচ্ছিল, সাধারণ মানুষ অর্থাৎ কোনো রকমের পুরো চিকিৎসা ব্যবস্থায় ব্যাহত হচ্ছিল নানা কারণে, এবং করোনার কোভিড-19 বাদে অন্যান্য যে রোগের চিকিৎসা, সেই ক্ষেত্রে মানুষকে আসলে নানা রকম বিপত্তি পোহাতে হয়েছে, বা সেই দিককার চিকিৎসা ব্যবস্থা খানিকটা সংকীর্ণ হয়ে গেছিল বলা চলে। এখন সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা কেমন চট্টগ্রামে? আগের চেহারায় বা আগের মতো সেই পূর্ণ উদ্যমে পূর্ণ গতিতে চলছে কি? সৌমিত্র, প্রথম দিকে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, এবং কোভিড যে হাসপাতালগুলো বা চিকিৎসার যে ব্যবস্থার একটি অন্যরকম অবস্থায় ছিল। অর্থাৎ সেটিকে যদি বলতে হয় যে শুরুর দিকে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের সংখ্যাও কম ছিল, এবং বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনায় যে এখন আইসোলেশন সেন্টারগুলো ছিল সেই জায়গাটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল না। করোনার যে চট্টগ্রামে ঢাকার পরেই যখন চট্টগ্রামের প্রকোপ বাড়তে থাকে, তখনই দেখা যায় যে চিকিৎসার যে পর্যাপ্ত সরঞ্জাম সেটি প্রথম দিকে ছিল না। সেই কারণে নানা অভিযোগ ছিল, হাসপাতালে ঘুরেও মানুষ চিকিৎসা সেবা পায়নি। এরপরে কিন্তু সেটা অনেকটা কমে গিয়েছিল। চিকিৎসার সরঞ্জাম বৃদ্ধি করা হয়েছিল, অক্সিজেনের যে ক্যানুলা, এই জায়গাগুলো বৃদ্ধি করা হয়েছিল, আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে এখন যেই চিত্রটা দেখছি, যে এই হাসপাতালগুলো বাড়ানো হয়েছে বা সরকারি ব্যবস্থাপনায় নতুন করে আইসোলেশন সেন্টার করা হয়েছে, কোভিড হাসপাতাল করা হয়েছে, এই হাসপাতালগুলোতে কিন্তু একেবারেই রোগী নেই। মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল, প্রথম যেই করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছিল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালেই মানুষজন আসলে চিকিৎসা নিতে যাচ্ছেন বা নির্ভর করছেন বলা যায়। অন্যান্য যে আইসোলেশন সেন্টারগুলো হয়েছে বা সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালগুলো করা হয়েছে, সেইগুলোতে মানুষের খুব একটা নির্ভরতার জায়গাটি নেই বলা চলে, কারণ চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থায় নানা অব্যবস্থাপনা রয়েছে। সে কারণে মানুষ অন্যান্য হাসপাতালগুলোতে খুব একটা যে যাচ্ছে সেটা না। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালে এখনো মানুষজন মনে করছেন যে সেখানে একটি সুচিকিৎসা পাচ্ছেন। আচ্ছা, অর্থাৎ সেই দিকেই যারা আক্রান্ত হচ্ছেন বা অসুস্থ হচ্ছেন, অন্যান্য রোগে অসুস্থ হচ্ছেন, তারা ছুটছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য করোনা আপডেটে। দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র। 16টি শর্তে এসব বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
তবে সকাল থেকে টানা বৃষ্টিতে প্রথম দিনে খুব একটা দর্শনার্থীর দেখা মেলেনি। বেশিরভাগ বিনোদন কেন্দ্রই ছিল দিনভর ফাঁকা। দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্র খোলায় আশার আলো দেখছেন এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানা সহ সব রকমের প্রস্তুতিও নিয়েছেন তারা। বিনোদন প্রেমী কিংবা পর্যটকদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, রাইডে এক সিট খালি রেখে বসানো, টিকিট কাউন্টারে শরীরে তাপমাত্রা পরীক্ষা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। 10-15 দিন পর্যন্ত আজকে জলবদ্ধতা আর বৃষ্টি তো লাগাতার আছেই। এই নিয়ে আজকে প্রথম আমরা কর্ণফুলী শিশু পার্কের 5 মাস পরে গেট খোলা হয়েছে। দেখি দর্শনার্থী কীভাবে হয়। পর্যটন এলাকা সিলেটের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি আপনাকেও। শুরুতেই সিলেটে করোনার সার্বিক চিত্রটা একটু শুনে নিতে চাই আপনার কাছ থেকে। সৌমিত্র, একটি ভালো খবর দিয়ে শুরু করতে চাই। গত 24 ঘন্টায় আমরা যে আক্রান্তের সংখ্যা দেখছি 121 জন, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মূলত বাড়ি ফিরেছেন সুস্থ হয়েছেন বলা চলে 391 জন, প্রায় 3 গুণেরও বেশি মানুষ কিন্তু সুস্থ হয়েছেন। যে পরিমাণ আক্রান্ত হয়েছেন তার চেয়ে 3 গুণ বেশি মানুষ সুস্থ হয়েছেন। এটা একটু আশা জাগানি আর খবর। এখন স্বাস্থ্য বিভাগের লোকজনও বলছেন আমাদেরকে যে আজ গত 24 ঘন্টায় যারা সুস্থ হয়েছেন এটাই আসলে সর্বোচ্চ এই গত মার্চের 10 তারিখ থেকে এখন পর্যন্ত। একটি খবর, বিশেষ করে গত এই মার্চের 10 তারিখে এখন পর্যন্ত 9,965 জন আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 5,899 জন কিন্তু তারা সুস্থ হয়ে উঠেছেন। এবং এদের মধ্যে এখন যারা আক্রান্ত আছেন তাদের মধ্যে মাত্র 148 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, আর বাকিরা কিন্তু তাদের বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং বাসা থেকে কিন্তু সুস্থ হয়ে উঠছেন। একটা নির্দিষ্ট সময় পর তারা নমুনা দিচ্ছেন, নমুনা দিয়েই তারা মূলত নিশ্চিত হচ্ছেন তারা এই আক্রান্ত থেকে মূলত সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত যেটা বলছিলাম 148 জন। সিলেট বিভাগের যে 4টি জেলা আছে এই 4টি জেলার বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে যে হাসপাতালগুলোকে কোভিডের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল হাসপাতালে তারা রয়েছেন। এছাড়া আর যেটা বলবো যে গত এই মার্চের 10 তারিখ থেকে এখন পর্যন্ত এই 4 জেলায় 177 জন মৃত্যুবরণ করেছেন। গতকালও 2 জন মৃত্যুবরণ করেছেন। সেটা আগের চেয়ে এই যে মৃত্যুর যে হার, সিলেটের 177 জন যদিও মৃত্যুবরণ করেছেন 4 জেলায়, এর মধ্যে কিন্তু সিলেট জেলাটাতেই একটু বেশি মানুষ এর মধ্যে মৃত্যুবরণ করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল 17,441 জনকে, এর মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে 16,852 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি যারা আছে তারা 589 জন তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে এবং এখন পর্যন্ত টেস্ট করার অপেক্ষায় রয়েছে, যারা নমুনা জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে তাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 408 জনের মতো রয়েছে এবং তাদের নমুনা পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে এদের মধ্যে কারা আক্রান্ত হন এবং যদি কেউ আক্রান্ত না হয়ে থাকেন তিনি হয়তো বাড়ি ফিরে যাবেন। এই ছিল এখান যে কথাটা বলবো যে এই সিলেটের 4 জেলার করোনার বর্তমান চিত্র। তবে সেটা শুরুতেই বলে আসছিলাম যে একটু আশা জাগাচ্ছে, কারণ যে পরিমাণ আক্রান্ত হচ্ছে তার চেয়ে কয়েক গুণ, 2 গুণ অথবা 3 গুণ বেশি মানুষ সুস্থ, তার চেয়ে বেশি। বুঝতে পারছি। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, সিলেটেও অনেকগুলো পর্যটন এলাকা রয়েছে, সেখানে অনেক পর্যটক যান। সব মিলিয়ে সামনের দিনগুলোতে অবস্থা কেমন হতে পারে এবং সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের প্রস্তুতি কতখানি একটু নিরাপদ পর্যটনের ব্যবস্থা করার ক্ষেত্রে? সৌমিত্র, যেটা বলবো গত ঈদেই আমরা এইটা নিয়ে এই বিষয়টি নিয়ে কাজ করেছিলাম। আমরা দেখেছি যে ঈদের মধ্যে কিন্তু বন্ধ ছিল এবং যারা পর্যটন শিল্পের সাথে জড়িত তারা কিন্তু আসলেই গত এই কয়েক মাসে তাদের অনেক ক্ষতি হয়েছে, অনেকেরই আসলে ব্যবসা বাণিজ্যে অনেকে ভাটা পড়েছে এবং যে কারণে গত এই ঈদে আমরা দেখেছি প্রশাসনকে কিছুটা ছাড় দিতে দেখেছি এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা আসলে এটা খুলেও দেননি, আবার কেউ গেলে মানা করছেন না। কিন্তু একটি বিষয় বলে রাখি যে যখন খুব বেশি ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার 2 দিন পর পর্যন্ত আমরা দেখছিলাম
পর্যটকদের ভিড়, কিন্তু সেখানে কিন্তু স্থানীয় প্রশাসন বলেন এবং টুরিস্ট পুলিশ বলেন তাদের কোনো কার্যক্রম কিন্তু লক্ষ্য করা যায়নি। গণমাধ্যমগুলোতে যখন এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল তখনই আমরা দেখছিলাম যে ভ্রাম্যমাণ আদালতের নামে দু একটি অভিযান চালানো হয়েছে। মূলত এই যারা পর্যটক আসছেন তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা, তাদেরকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য যে ধরনের কার্যকলাপ দরকার সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আরেকটা বিষয় বলে রাখি, পর্যটন অঞ্চলের এই এলাকার মানুষজনের মধ্যে বিশেষ করে যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু হতাশ, কারণ দীর্ঘ প্রায় 4 মাস ধরে তারা কিন্তু এই ভোগান্তিতে আছেন, যেহেতু পর্যটকরা আসছেন না। কিন্তু তাদের যে হোটেল মোটেলগুলো রয়েছে অনেক কর্মী ছাঁটাই করতে হয়েছে, অনেকে বেতন দিচ্ছেন কিন্তু ব্যবসা নেই, তারা কিন্তু হতাশার মধ্যে আছেন। তারাও চান এই পর্যটন যে স্পটগুলো আছে তারা খুলে দিতে, তবে তাদের একটি বিষয় তারা যেটা প্রশাসনের কাছে নজর কাটতে চান, যেটা হলো যে যারা আসবেন তারা যেন স্বাস্থ্যবিধি মানে এই বিষয়ে স্থানীয় প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, তারা এই আবদারও করেছেন। তবে সব মিলিয়ে প্রশাসনে এখন পর্যন্ত কিন্তু এই সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার কোনো ঘোষণা আমাদের কাছে আসেনি। তবে প্রতিদিনই কিন্তু পর্যটন এলাকাগুলোতে পর্যটকরা যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে রিপন আমাদেরকে সময় দেওয়ার জন্য। 2 বছরের কম সময়ে পৃথিবী থেকে বিদায় নেবে না প্রাণঘাতী করোনা ভাইরাস। 2 বছরের কম সময়ে প্রাণঘাতী করোনা ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে এমন আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক বলেন, আধুনিক প্রযুক্তি আর বৈশ্বিক ঐক্যের মাধ্যমে এটি সম্ভব। এদিকে বেসরকারি গবেষণা, মহামারীতে সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে সরকারি হিসেবে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ছিল 1.5 লাখ। সেই সরকারি তথ্যেরই বিস্তারিত বিশ্লেষণ করে এপি আর দ্য মার্শাল প্রজেক্ট বলছে অন্য কথা। বলা হচ্ছে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় 2020 সালের প্রথম 7 মাসে মার্কিন ভূখণ্ডে মারা গেছেন কমপক্ষে 2,15,000 বেশি মানুষ। এই শহরে কি মাত্রায় রোগীর সংখ্যা বেড়েছিল নিজ চোখে তা দেখেছি। মহামারীর হঠাৎ ধাক্কায় এতটাই বিপর্যস্ত ছিল সবাই যে হয়তো সংখ্যা বা পরিসংখ্যানে সঠিক তথ্য উঠিয়ে আনা খুব একটা সহজ কাজ হবে না। করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মার্কিনীদের 52%ই কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, আমেরিকান আদিবাসী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর। এদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুহার এশীয় আমেরিকানদের। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা খাতে জাতি বৈষম্য নয়, বরং মহামারীতে ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার বেশি হওয়ার অন্যতম কারণ ভাষাগত দক্ষতার অভাব। ভাষা সংস্কৃতির পার্থক্যে তথ্যগত আদান প্রদানে ফাঁক থেকে যাচ্ছে, ফলে রোগ প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ থাকছেন, সঠিক সময়ে সাহায্য পাচ্ছেন না। আবার হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক সহ বিভিন্ন জটিলতায় ভুগলেও অনেকে চিকিৎসা নিতে দেরি করেন। এর উপর করোনা সংক্রমণে তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 2-1 বছরের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেবে প্রাণঘাতী ভাইরাসটি। শত বছর আগে স্প্যানিশ ফ্লু মহামারী নির্মূল হতে সময় নিয়েছিল 2 বছর, কিন্তু এখন প্রযুক্তি অনেক এগিয়েছে, ফলে করোনা ভাইরাস বিদায় নিতে পারে আরো কম সময়েই। সে পর্যন্ত জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ে জোটবদ্ধভাবে সঠিক ব্যবস্থা নেয়ার মাধ্যমে মহামারীর বিস্তার রোধ করা একেবারেই অসম্ভব কিছু নয়। কোভিড-19 জানুয়ারি থেকে এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছেন তার 20 ভাগই সংক্রমিত হয়েছেন গত 16 দিনে। কেবল ভারতেই এ সময় শনাক্ত হয়েছে 10 লাখের বেশি রোগী, যা দেশটিতে মোট আক্রান্তের 3 ভাগের 1 ভাগ। নুজহাত কামাল, যমুনা নিউজ। 2021 সালের মধ্যে নিজস্ব ভ্যাকসিন বাজারে আনতে চায় কিউবা। প্রাণীদেহে সাফল্যের পর আগামী সপ্তাহে মানবদেহে চালাবে পরীক্ষা। বাছাই করা হয়েছে 19 থেকে 80 বছরের 700 জনকে। দেশটির প্রেসিডেন্টের বক্তব্য, প্রত্যেক নাগরিকের হাতে টিকা পৌঁছে দিতে দায়বদ্ধ সরকার। কিউবা 1.25 কোটি জনসংখ্যার দেশটিতে প্রতি 1000 জনের মধ্যে 9 জনই পেশায় চিকিৎসক। করোনা মহামারীর মধ্যে বিশ্বের অর্ধশতাধিক দেশে 29,000-এর বেশি পেশাদার চিকিৎসক পাঠিয়েছে দেশটি। এবার ভ্যাকসিন উৎপাদনেও অগ্রগতির খবর জানালো দেশটি। কিউবার গবেষকরা জানান, সভরেন 01 নামের ভ্যাকসিনটি আবিষ্কারে প্রাথমিক সফলতা মিলেছে। মানবদেহে সফল হলে আগামী বছরের মধ্যে বাজারে আনা সম্ভব হবে বলে মনে করেন গবেষকরা।
ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়েছে, এতে 7 দিনের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। খরগোশের ওপর যা আরো বেশি কার্যকর, এমন প্রাণীর মধ্যে আরো পরীক্ষা নিরীক্ষা চলছে। বিজ্ঞানীদের দাবি, মোট 2টি করে ডোজ 2 ধাপে প্রয়োগ করা হবে মানব শরীরে। এজন্য বাছাই করা হয়েছে 676 জনকে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে যেখানে কোভিডের ভয়াবহতা বেশি, সেখানেও পরীক্ষা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহামারী পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমাদের আরো দায়িত্ববান হতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজ করতে হবে সবাইকে, যেন প্রত্যেকের কাছেই পৌঁছানো যায় ভ্যাকসিন। আমাদের বিজ্ঞানীদের সেই সামর্থ্য রয়েছে। বিশ্বে 170টির মতো ভ্যাকসিন নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা। এর মধ্যে প্রথম ধাপে রয়েছে 21টি, দ্বিতীয় ধাপে 13টি আর তৃতীয় বা শেষ ধাপে রয়েছে 8টি। এ পর্যন্ত সীমিত ব্যবহারে অনুমোদন পেয়েছে মাত্র 2টি ভ্যাকসিন। এদিকে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে মস্কোর সাথে আলোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সংকটকে কাজে লাগাতে চান মোবাইল সেট নির্মাতারা। উদ্যোক্তারা মনে করছেন করোনার চলমান পরিস্থিতির উন্নতি হলে রফতানি বাজারে প্রবেশের সুযোগ মিলবে। এজন্য এখনই সহায়ক নীতিমালা চান তারা। রফতানিমুখী প্রণোদনার আওতায় বৈশ্বিক বাজারে মেড ইন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার সম্ভাবনাও দেখছেন তারা। দেশের দ্রুত বিকাশমান শিল্প খাত মোবাইল হ্যান্ডসেট নির্মাণ শিল্প। এ খাতে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বেশ আগে থেকেই। মূলত চীনে ভাইরাসের প্রাদুর্ভাবের সময় কাঁচামাল আমদানির সংকট দেখা দেয়। চলমান করোনার আঘাত মাত্র 2-3 বছরের মধ্যে গড়ে ওঠা এই শিল্পকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তবে উদ্যোক্তারা মনে করেন, সরকারের নীতি সহায়তা পাওয়া গেলে সংকট পরবর্তী বড় সুযোগ আসতে পারে স্থানীয় মোবাইল ফোন নির্মাণ শিল্পের জন্য। প্রত্যেকটা ফ্যাক্টরি প্ল্যান ছিল আফটার 1 ইয়ার অথবা 2 ইয়ার তারা এক্সপোর্টের র্যালিতে জয়েন করবে, কারণ তার সবাই গ্লোবাল ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশন। সো গ্লোবাল ব্র্যান্ডের যে টোটাল ওয়ার্ল্ডের ডিমান্ড, তার একটা পার্সেন্টেজ হয়তো তারা ইন হাউস প্রোডাকশন করে এখান থেকে করবে, কারণ চায়নার বিকল্প সোর্স সব জায়গায় খোঁজা হচ্ছে। সো বাংলাদেশ কুড বি দ্য এটার ডেস্টিনেশন। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে এখন যদি আমরা এগুলোকে সার্ভাইভ করতে না পারি, তাহলে আমাদের যে সেকেন্ড ফেজে যে ইনভেস্টমেন্ট, যে এক্সপোর্টের যে প্ল্যানটা, সেটা অফকোর্স বাধাগ্রস্ত হবে। দেশে প্রতি মাসে 25 থেকে 30 লাখ সেটের চাহিদা রয়েছে। 2019 সালে তৈরি বা সংযোজিত হয়েছে 1 কোটি 20 লাখ পিস। বিশ্বের অনেক দেশ চীনের বাইরে বিকল্প বাজার খুঁজছে। রপ্তানিমুখী প্রণোদনা দেওয়া হলে উৎপাদনের দ্বিতীয় স্তরেই বিশ্ববাজারে প্রবেশের সুযোগ মিলবে বলে মনে করেন উদ্যোক্তারা। বাজার ধরতে হলে আপনাকে ডেফিনেটলি প্রাইস অ্যাডভান্টেজে থাকতে হবে গ্লোবাল মার্কেটে। সো গ্লোবাল মার্কেটে প্রাইস অ্যাডভান্টেজে থাকতে হলে গভর্নমেন্টের কিছু প্রণোদনা দরকার। আগামী 2-3 বছরের জন্য এক্সপোর্ট নির্ভর কিছু প্রণোদনা গভর্নমেন্ট যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের সবারই সুবিধা হবে গ্লোবাল মার্কেটকে টার্গেট করা। দেশে 9টি কোম্পানি হ্যান্ডসেট উৎপাদন করছে। প্রায় 20,000 রিটেইলার, বাণিজ্য প্রতিনিধি, সেলসম্যান সহ এ খাতে নিয়োজিত লক্ষাধিক মানুষ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।